তো চ্যাপ্টার 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই চ্যাপ্টারের আগের পার্টে আমরা চরমপন্থী রাজনীতি সম্পর্কে পড়েছি, তাই তো? তো চরমপন্থী রাজনীতিতে আমরা কি পড়েছিলাম, যে জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের পর একটা নতুন চিন্তা ভাবনা জাতীয় কংগ্রেসে দেখা যায়, যেটা কি ছিল? নরমপন্থীদের সম্পূর্ণ উল্টো। নরমপন্থীরা একটা আবেদন নিবেদন আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো ইংরেজদের কাছে তুলে ধরতে চেয়েছিল, আর চরমপন্থীরা ছিল তার ঠিক উল্টো। তারা কোনো রকম আবেদন নিবেদন নয়, একদম সরাসরি আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা, পুরোপুরি স্বাধীনতা তারা অর্জন করতে চেয়েছিল, স্বাধীনতা পেতে চেয়েছিল। এইবার সেই সময় একটা ভারতের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ। চরমপন্থীরা কিন্তু সেই বঙ্গভঙ্গেরও বিরোধিতা করেছিল, তাই তো? বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। আচ্ছা, কে বঙ্গভঙ্গের সিদ্ধান্তটা কে নিয়েছিল বলতে পারবে? কে নিয়েছিল? লর্ড কার্জন নিয়েছিল। কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দ? 1905। হ্যাঁ, তাহলে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ছিলেন ভারতের ভাইসরয়, মানে ভারতের তিনি সর্বোচ্চ ছিলেন আর কি। তো তিনি বাংলাকে দুটো ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল এই চরমপন্থীরা। এখন সেই বঙ্গভঙ্গ কি এবং তার বিরুদ্ধে যে আন্দোলন সেটাই বা কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা খুবই ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বঙ্গভঙ্গ। তো চলো সেটা আমরা দেখব। আচ্ছা, তো টপিকটা হচ্ছে, দেখো, টপিকটা হচ্ছে বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এটা হচ্ছে টপিক। বেশ, এবার বঙ্গভঙ্গ বিষয়টা কি দেখো। তো লর্ড কার্জন, যিনি ছিলেন এই সময় মানে 1905 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয়। লর্ড কার্জন, যিনি 1905-এ ভারতের ভাইসরয় ছিলেন। ভাইসরয় হচ্ছে ভারতের সেই সময় সর্বোচ্চ যে যিনি ক্ষমতার অধিকারী ছিলেন, তিনি হচ্ছে ভাইসরয় ভারত শাসনের ক্ষেত্রে। এবার তিনি 1905 খ্রিস্টাব্দে আচ্ছা, তো দেখো 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই তিনি কি করেছিলেন? বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন। মানে বঙ্গভঙ্গ এটা করা হবে, বঙ্গভঙ্গ মানে কি, বাংলাকে দুটো ভাগ করা হবে, এইটা তিনি ঘোষণা করেছিলেন। আর সেটা কার্যকরী হয়েছিল, সেটা মানে বাস্তবে সেটাকে কাজে লাগানো হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। তাহলে বঙ্গভঙ্গ সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 19 জুলাই, 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। আর সেটা কার্যকরী হয়েছিল, সেটাকে বাস্তবে কার্যকরী করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দেরই 16ই অক্টোবর। তাহলে এই দুটো তোমরা মনে রাখবে। তাহলে সিদ্ধান্তটা কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই, আর কার্যকরী 1905-এর 16ই অক্টোবর। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, শর্ট প্রশ্নের জন্য অনেক সময় ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এবার দেখো, এই যে বাংলাকে ভাগ করা হবে অর্থাৎ বঙ্গভঙ্গ, এইটার পিছনে কি কারণ ছিল, কি জন্য লর্ড কার্জন বা ইংরেজরা বাংলাকে ভাগ করতে চেয়েছিল? প্রথমে ইংরেজদের কি যুক্তি ছিল দেখো, ইংরেজরা কেন ভাগ করতে চেয়েছিল? তো ব্রিটিশদের যুক্তিটা কি ছিল দেখো। তো তারা বলতে চেয়েছিল যে সেই সময় বাংলাটা ছিল ভারতের একটা বড় রাজ্যের মধ্যে একটা অন্যতম। বাংলার মধ্যে, হ্যাঁ, এটা বাংলার পুরো এলাকাটা ছিল, পুরো ম্যাপ এটা। তো বাংলার মধ্যে শুধু বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম, এই রাজ্যগুলো নিয়েছিল বাংলা বা বাংলা প্রেসিডেন্সি। এবার একটা অনেক বড় অঞ্চল, বাংলার মধ্যে আবার পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুটো ছিল, মানে যেটা এখন বাংলাদেশ সেটাও ছিল। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এতটা বড় একটা অঞ্চল, অনেকটা বড়, এবং বাংলার লোক সংখ্যা ছিল প্রায় 8 কোটি। তো সব রাজ্যের থেকে বেশি ছিল। তো প্রথম কথা হচ্ছে এত বড় একটা এলাকা, আর দ্বিতীয় কথা হচ্ছে এত জনসংখ্যা। এইটা একজনের পক্ষে, মানে একজন গভর্নর জেনারেলের পক্ষে এই একটা অঞ্চলকে শাসন করা বা এটার পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে পড়েছিল।
সেই জন্য প্রশাসনিক বা আইন শৃঙ্খলার সুবিধার জন্য এই অঞ্চলটাকে ভাগ করার পরিকল্পনা করা হয়েছিল, যে দুটো ভাগে ভাগ করা হবে, একটা হবে পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ, দুটো ভাগে ভাগ করা হবে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, তো আর পূর্ববঙ্গটা বাংলাদেশে চলে গেছে, আর অন্য রাজ্যগুলো তো এখন আলাদা আলাদা হয়ে গেছে, বিহার, উড়িষ্যা, ওগুলো তো সব, আসাম, ওগুলো তো আলাদা রাজ্য হয়ে গেছে, তখন একসঙ্গেই ছিল। এইবার এই দুটো যুক্তি দেখানো হয়েছিল। প্রথম কথা হচ্ছে একটা বিরাট বড় এলাকা আর অনেক জনসংখ্যা, তো এত বড় এলাকা এবং এত জনসংখ্যা একজনের পক্ষে এটা শাসন করা অনেক কঠিন ছিল, সেই জন্য বাংলাকে ভাগ করতে হবে। কিন্তু এই কারণটা জাস্ট মানে লোককে দেখানোর জন্য, আসল কারণ কিন্তু এটা ছিল না। আসল কারণ তাহলে কি ছিল? দেখো, এই বাংলায় ছিল সেই সময়ের ভারতের রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র, যত বড় বড় ব্রিটিশ বিরোধী আন্দোলন হতো তার মূল কেন্দ্র বাংলা। এইবার তারা চাইছিল যে বাংলাকে যদি ভাগ করে দেওয়া হয়, দুটুকরো করে দেওয়া হয়, তাহলে এই আন্দোলনটা দুর্বল হয়ে পড়বে, এবং সেটা কিভাবে হবে? সেটা ধর্মীয় ভিত্তিতে হবে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ভিত্তিতে হবে। পূর্ববঙ্গটাকে দেওয়া হবে মূলত মুসলিমদের জন্য, আর পশ্চিমবঙ্গটাকে দেওয়া হবে হিন্দুদের জন্য। এবং এইভাবে যদি দুটো ধর্মীয় ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়, তাহলে একটা প্রথমত সাম্প্রদায়িক বিভাজন তৈরি হবে, এবং এই যে আন্দোলন, জাতীয় আন্দোলন, এইটা দুর্বল হয়ে পড়বে। তাহলে এই বিভেদের মাধ্যমে তাদের শাসনকে তারা টিকিয়ে রাখতে চেয়েছিল। তাহলে এইটাই ছিল মূল কারণ, যে এই বড় অঞ্চলটাকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে তাদের যা ইংরেজ বিরোধী বা ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেটা দুর্বল হয়ে যাবে, এবং যদি সেটাকে ধর্মীয় ভিত্তিতে করা যায়, হিন্দু মুসলিমকে আলাদা করে দেওয়া যায়, তাহলে আরো দুর্বল হয়ে পড়বে। তো এইটা ছিল মূল উদ্দেশ্য, এবং এই জন্যই তিনি মানে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে এই বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত। তাহলে কি কারণ বোঝা গেল? ব্রিটিশদের যুক্তি আর আসল কারণটার মধ্যে অনেক ফারাক আছে, এবং কি সেটা বোঝা গেল, তাই তো? বেশ, বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, যখনই বঙ্গভঙ্গের ঘোষণা হয়, তারপরই পুরো ভারতবর্ষ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। মূলত জাতীয় কংগ্রেসই করেছিল, এবং জাতীয় কংগ্রেস ছাড়াও সাধারণ মানুষ এতে খুব স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দিয়েছিলেন। তো কি হয়েছে দেখো, প্রথম কথা যেটা হয় সেটা হচ্ছে বয়কট। কি বয়কট? বয়কট মানে কোনো কিছু বাদ দেওয়া। তো কি বয়কট করা হয়? বিভিন্ন বিদেশি জিনিসপত্র, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশি চাকরি, এই সব কিছু মানে ইংরেজদের দেওয়া সবকিছুই ভারতীয়রা বয়কট করবে, মানে ত্যাগ করবে। তাহলে বিদেশি বা ইংরেজদের বিভিন্ন জিনিসপত্র, ব্রিটিশ পণ্য, ব্রিটিশ জিনিস, শিক্ষা প্রতিষ্ঠান, তখন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই স্কুল কলেজই ইংরেজরাই তৈরি করেছিল, তো সেগুলো বর্জন করা হবে। অফিস আদালত এবং সরকারি চাকরি থেকেও অনেকে পদত্যাগ করে, এবং এইভাবে বয়কট করা হয়। তাহলে বয়কট কি কি করা হয়? বিদেশি দ্রব্য, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন চাকরি ইত্যাদি। তাহলে দেখো, এইগুলো বয়কট করা হয়, বিদেশি দ্রব্য, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি ইত্যাদি বয়কট করা হয়। তাহলে প্রথম পদক্ষেপ এটা হয়েছিল। দ্বিতীয় কথা, যদি এগুলো বয়কট করা হয়, তাহলে তো এগুলো বিকল্প হিসাবে কিছু লাগবে, তো সেই জন্য বিভিন্ন স্বদেশি জিনিসপত্র তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। বিভিন্ন কলকারখানা এই সময় তৈরি হয়, যেখানে বিভিন্ন জিনিসপত্র, শাড়ি, বিভিন্ন পোশাক, তারপর আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, সে কলকারখানা তৈরি হয় এই সময়। তাহলে স্বদেশিতে কি হলো? বিভিন্ন কলকারখানা তৈরি, বিভিন্ন কলকারখানা তৈরি, যেমন পোশাক, দেশলাই,
চীনামাটির দ্রব্য ইত্যাদি। তাহলে দেখো স্বদেশীতে কি হয়, স্বদেশী এক্ষেত্রে বিভিন্ন দেশীয় জিনিসপত্র ব্যবহার করা হবে এবং বিভিন্ন কলকারখানা এই সময় তৈরি হয় এবং সেই কলকারখানায় বিভিন্ন পোশাক, কোনো জায়গায় দেশলাই, চীনামাটির বিভিন্ন জিনিস ইত্যাদি তৈরি হয়। আর এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি একটা সংস্থা, যেটা হচ্ছে বেঙ্গল ফার্মাসিউটিক্যাল বলে একটা সংস্থা, যেটা এই সময় তৈরি হয়েছিল এই স্বদেশী আন্দোলনের সময়, এবং যেটা ছিল ভারতের একমাত্র ওষুধ বা রাসায়নিক দ্রব্য তৈরি একটা প্রতিষ্ঠান, যেটা এই সময় তৈরি হয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি ছিলেন একজন বিজ্ঞানী, তো তিনি তৈরি করেছিলেন বেঙ্গল ফার্মাসিউটিক্যাল বলে একটা প্রতিষ্ঠান বা কোম্পানি তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, পুরো নামটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। তো তৈরি করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যেটা ছিল সেই সময়ের একটা মানে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান। এখনো আছে এই কোম্পানিটা, এখনো বিভিন্ন ওষুধ তৈরি করে এবং শুধু ভারত নয়, ভারতের বাইরেও অন্যান্য বিভিন্ন দেশে ওষুধ কিন্তু পাঠানো হয় এই কোম্পানি থেকে। তাহলে যেটা তৈরি হয়েছিল এই স্বদেশী আন্দোলনের সময়, তাহলে স্বদেশী আন্দোলনে কি হলো, বিদেশি জিনিস ত্যাগ করে দেশের বিভিন্ন জিনিস ব্যবহার করা হবে। সেখানে দেশীয় জামা কাপড়, পোশাক, দেশীয় বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন কলকারখানা, প্রতিষ্ঠান, কোম্পানি ইত্যাদি তৈরি হয় এখানে। তাহলে এটা হলো স্বদেশী। আর এই যে বয়কট করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজদের, তার পরিবর্তে এই সময় জাতীয় শিক্ষা বলে একটা এখানে পদক্ষেপ নেওয়া হয়, যেখানে কি করা হয়, ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইংরেজি ভাষায় শিক্ষা ত্যাগ করে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি এবং ভারতীয় ভাষায়, নিজেদের মাতৃভাষায় শিক্ষা এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো যেটাকে বলা হচ্ছে জাতীয় শিক্ষা। তাহলে এখানে কি করা হবে, তার জন্য একটা যেটা করা হয়েছিল, যেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। আর একটা যেটা করা হয়েছিল, জাতীয় শিক্ষা পরিষদ বলে একটা সংস্থা তৈরি করা হয়েছিল, জাতীয় শিক্ষা পরিষদ, যারা কি করবে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করবে। জাতীয় শিক্ষা পরিষদ, এদিকে মনোযোগটা রাখতে হবে। 2 নম্বর ছিল জাতীয় শিক্ষা পরিষদ, যেটা হয়েছিল 1906-এ। তাহলে দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় এই জাতীয় শিক্ষা, এই যে কর্মসূচিটা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ তৈরি করা হয়। আর জাতীয় শিক্ষা পরিষদ বলে একটা পরিষদ গঠন করা হয় 1906 সালে, যারা ভারতের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করবে। বোঝা গেল? তাহলে এই 3টে পদক্ষেপ নেওয়া হয়েছিল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। প্রথম হচ্ছে বয়কট, ব্রিটিশ বিভিন্ন জিনিসপত্র, স্কুল কলেজ সবকিছু ত্যাগ করা হবে, স্বদেশী দেশীয় জিনিসপত্র ব্যবহার করা হবে। 3 নম্বর জাতীয় শিক্ষা, যেখানে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে, যারা শিক্ষা সংক্রান্ত কাজ করবে। আর বিভিন্ন দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এগুলো তৈরি হয়। বোঝা গেল? তাহলে এইভাবে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন করেছিল। ঠিক আছে? এবং এটা কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে হয়েছে, পুরো দেশ জুড়ে এই আন্দোলন চলেছে। এবং এতে করে ব্রিটিশদের যে মূল উদ্দেশ্য, যে এখান থেকে আর্থিক একটা বাণিজ্য, সেটা কিন্তু অনেক তাদের ক্ষতি হয়েছিল এইগুলো করার ফলে। এবং দেখো এর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরও এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবং যে রাখি বন্ধন উৎসবটা হয়, সেটা কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরই তৈরি করেছেন। কি করেছে, এটা কিন্তু আসলে কোনো মানে ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই অনুষ্ঠানটা, যেহেতু এটা হিন্দু আর মুসলিম দুটো সম্প্রদায়কে, হ্যাঁ, সম্প্রদায়কে আলাদা করার জন্য এই বঙ্গভঙ্গ করা হয়েছিল। তো রবীন্দ্রনাথ কি করেছিলেন, তিনি
বিভিন্ন রাজপথে সাধারণ মানুষের সাথে রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছিলেন। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিমরা একে অপরকে রাখি পরিয়ে তারা যে মানে একই এবং যে একটা ভ্রাতৃত্ববোধ সেইটা এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়। এখন তো ব্যাপারটা অন্য হয়ে গেছে যে মানে ভাই বোনরা নিজেদের মধ্যে রাখি বন্ধন অনুষ্ঠানটা হয়, কিন্তু আসলে কিন্তু এটা দেশের মানুষদের যে একটা ভ্রাতৃত্ববোধ, যে ভারতবর্ষের সমস্ত মানুষই হচ্ছে একে অপরের ভাই বোন, সেইটাকে বোঝানোর জন্য এই রবীন্দ্রনাথ এইটা করেছেন। এবং সেই সঙ্গে তিনি একটা গানও লিখেছিলেন এখানে, যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। মানে এই গানটা তিনি করতে চেয়েছেন বাঙালির ঐক্যকে তুলে ধরতে, যে বাংলার মাটি, জল, ফুল, ফল সবকিছুই আর কি একটা কমপ্লিট এবং এটা সবার জন্য। এই জন্যই একটা ঐক্যবোধ তুলে ধরতে এটা চেষ্টা করেছে। এবং এই কারণেই রাখি বন্ধন অনুষ্ঠানটা শুরু হয়েছিল, এই বঙ্গভঙ্গের বিরোধিতা হিসাবে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এটা করা হয়েছিল। আচ্ছা, এবার এই সব আন্দোলনের জন্য শেষ পর্যন্ত ইংরেজদেরকে বঙ্গভঙ্গ বন্ধ করতে হয়েছিল, রদ করতে হয়েছিল, তুলে নিতে হয়েছিল। যেটা করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গ তুলে নেওয়া হয়েছিল। এবং এই যেহেতু বাংলাটা একটা তখনকার আন্দোলনের একটা মূল কেন্দ্র হয়ে গিয়েছিল, তাই তাদের রাজধানী ছিল কলকাতা ইংরেজদের, সেটাকে তারা স্থানান্তর করে দিল্লিতে নিয়ে যায়। তাহলে এই বঙ্গভঙ্গের পর 1911 সাল থেকে ভারতের রাজধানী দিল্লিতে চলে যায় এবং এখন ভারতের রাজধানী দিল্লিতেই আছে। তো এই সময় থেকে কিন্তু এটা হয়েছে। তাহলে বঙ্গভঙ্গ বাতিল করা হলো 1911 সালে এবং রাজধানী কলকাতা থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? দিল্লিতে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, এইবার এই বঙ্গভঙ্গ চলাকালীন একদিকে তো কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন হয়েছিলই, এবং সেই সঙ্গে বিভিন্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলন হয়েছিল, মানে অস্ত্রশস্ত্র নিয়েও অনেকে আন্দোলনে নেমে পড়েছিল। তো সেই রকম কি আন্দোলন হয়েছে দেখো। সবাই কিন্তু জাতীয় কংগ্রেসের ভরসায় বসেছিল না, যে জাতীয় কংগ্রেস আন্দোলন করবে সেটা নিয়ে তারা সেই ভরসাতেই ছিল না। তারা নিজেরাও অনেকে এই বিরোধিতা করেছিলেন সশস্ত্র ভাবে, অস্ত্রশস্ত্র নিয়ে একদম ব্রিটিশদের বিরুদ্ধে নেমে পড়েছিলেন। তো দেখো কি ব্যাপারটা, দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলন এটা ওই বঙ্গভঙ্গ চলাকালীনই হয়েছে। কি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময়, বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, সেই সময় বাংলা তথা ভারতের বিভিন্ন অংশে গড়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। বিভিন্ন বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন। সশস্ত্র মানে কি, যে সেটা অস্ত্র নিয়ে। এই সময় ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে কিছু সমিতি গড়ে ওঠে। সমিতি কি দেখো, যেগুলোতে আপাতভাবে শরীরচর্চা এবং ব্যায়াম ইত্যাদি করা হতো এই সমিতিগুলোতে, মানে সে আখাড়া টাইপের। তো যেগুলোতে কি হতো, শরীরচর্চা, ব্যায়াম এগুলো করা হতো, কিন্তু ওটা ছিল ওপরের একটা মানে আবরণ। আসলে ওগুলো ছিল বিভিন্ন, ওখান থেকেই বিভিন্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলন করা হতো। তাহলে বিভিন্ন সমিতি গড়ে ওঠে। সমিতিগুলো কি ছিল, যেগুলো ব্যায়াম বা শরীরচর্চা করার জন্য। কিন্তু ওইখান থেকেই বিভিন্ন যে সশস্ত্র আন্দোলনগুলো হতো ওইখান থেকেই কিন্তু পরিচালনা করা হতো, এবং ওখান থেকেই ব্যায়াম তো বিশেষ করে ইয়ং যুবকরাই করে, ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরাই করে, বিশেষ করে তখন যুবকরাই করতো। তো তাদেরকে এই ইংরেজ বিরোধী আন্দোলনের জন্য ওই সমস্ত সমিতিগুলো থেকে আর কি উদ্বুদ্ধ করা হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো এই সমিতিগুলো ছিল খুব ইম্পর্টেন্ট, যেগুলো ভারতের বিভিন্ন প্রান্তে এই সময় হয়েছিল। যার মধ্যে কলকাতার একটা সমিতি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কলকাতায় সতীশচন্দ্রর নেতৃত্বে গড়ে ওঠে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা সতীশচন্দ্রের নেতৃত্বে গড়ে উঠেছিল অনুশীলন সমিতি। তো এটা এখানে বিভিন্ন ব্যায়াম, অনুশীলন এগুলো হতো, পাশাপাশি বিভিন্ন বিপ্লবিক কর্মকাণ্ড এখান থেকে কিন্তু পরিচালনা করা হতো। তাহলে এই অনুশীলন সমিতিটা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ সংস্থা। তাহলে বিপ্লবী আন্দোলন কি বোঝা গেল? সশস্ত্র বিপ্লবী আন্দোলন যারা সরাসরি ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে তারা এই আন্দোলন করেছিল এবং ব্রিটিশদের বিরোধিতা করেছিল।
এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ এই সময় আন্দোলন আছে, এই সশস্ত্র বিপ্লবী আন্দোলন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দ্বারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। দেখো, তো ভারতের দুজন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, খুবই অল্প বয়স ছিল, 18-19 বছর বয়স তাদের। তো তারা সেই সময় বাংলার একজন অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। ম্যাজিস্ট্রেট অর্থাৎ তিনি বিচার বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তিনি ভারতীয় যে বিপ্লবী তাদেরকে খুব কঠোর শাস্তি দিতেন, ভারতীয় বিপ্লবীদের খুবই কঠোর শাস্তি দিতেন। তো এবং খুব অল্প কারণের জন্য এইবার এই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি ওই কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন। তো পরিকল্পনা মাফিক তারা তার গাড়ি, একদিন তার গাড়ি লক্ষ্য করে তারা বোমা ছোড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন ওই গাড়িতে, মানে তার যে গাড়ি, সেই গাড়িতে কিংসফোর্ড ছিল না, তার বদলে অন্য দুজন ইংরেজ মহিলা ছিল। এবার সেই ইংরেজ মহিলা দুটো মারা যায়, কিন্তু কিংসফোর্ড মারা যায়নি, এবং পুলিশ তাদেরকে ধরে, ক্ষুদিরামকে এবং প্রফুল্ল চাকিকে ধরে। প্রফুল্ল চাকি ওখানেই গুলি করে আত্মহত্যা করে, এবং ক্ষুদিরাম বসুর পরে বিচার হয়, তার ফাঁসি হয়, এবং তিনি শহীদ হন। তো এইভাবে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিন্তু এই অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন। আচ্ছা, পরবর্তীকালে আরেকজন বীর বিপ্লবী, কথা নয়, আরেকজন বীর বিপ্লবী যিনি হচ্ছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘাযতীন নামে পরিচিত, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি জার্মানি থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিলেন। তিনি বা তার যে তার সঙ্গে যারা আরো বিপ্লবী ছিলেন তারা, না, সেটা যতীন্দ্রনাথ দাস আর এটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, দুজনই বাংলার বিপ্লবী। কিন্তু হ্যাঁ, ওটা যতীন্দ্রনাথ দাস, উনিও একজন বড় বিপ্লবী ছিলেন, উনিও বাংলার ছিলেন, আর ইনি হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বেশ, দেখো, তো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘাযতীন নামে পরিচিত ছিলেন, তিনি কি করেছিলেন, জার্মানি থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, এবং বাংলার উড়িষ্যা, তখন তো উড়িষ্যাটা বাংলাতেই ছিল, উড়িষ্যার কাছে বুড়িবালাম বলে একটা নদী, সেই বুড়িবালাম নদীর তীরে তিনি তাদের যে দলের ছেলেরা মিলে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল, ইংরেজদের শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তিনি ওই যুদ্ধ করতে গিয়ে তিনি প্রাণ হারান, এবং তিনিও ভারতের ইতিহাসে একজন অন্যতম বিপ্লবী হিসাবে তিনি আছেন। তাহলে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘাযতীনের সশস্ত্র বিপ্লবী আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, যিনি কি করেছিলেন, উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে তিনি ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এই সব আন্দোলনের জন্য, কথা নয়, এই সব আন্দোলনের জন্য, এত আন্দোলন, একদিকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই সব সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এই সবের জন্য একটা আইন ভারতে চালু হয়, যেটা ভারতের জন্য কিছুটা ভালো ছিল। কি আইন? যেটা হচ্ছে মার্লে মিন্টো সংস্কার। কি ইম্পর্টেন্ট, দেখো, ভারতের শাসন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে, শাসন ব্যবস্থাকে সংস্কার করার জন্য 1909 খ্রিস্টাব্দে তৎকালীন সেই সময়ের ভারত সচিব মানে হচ্ছে যিনি বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন একটা উচ্চ পদে ছিলেন, ভারত সচিব, আইন শৃঙ্খলা প্রশাসনিক কাজে যিনি উচ্চ একটা পদে ছিলেন, যিনি ছিলেন লর্ড মার্লে। তাহলে ভারত সচিব লর্ড মার্লে এবং ভাইসরয় মানে তো তোমরা জানোই যে সব থেকে উঁচু যিনি ছিলেন তিনি হচ্ছেন ভাইসরয়, লর্ড মিন্টো। তাহলে ভারত সচিব লর্ড মার্লে, তিনিও একজন প্রশাসনিক একজন উচ্চপদস্থ ব্যক্তি, লর্ড মার্লে, এবং ভাইসরয় যিনি ছিলেন একদম সর্বোচ্চ, তিনি হলেন লর্ড মিন্টো। হ্যাঁ, আপনি বলেছিলেন তো ওই লর্ড কার্জেন কি স্যার ভাইসরয় তো লাস্ট, না তা কেন? ভাইসরয় তো বিভিন্ন সময় 5 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়, 5 বছরের জন্য থাকে। তাহলে দেখো, এই সময় যে ছিল, তো ভারত সচিব লর্ড মার্লে আর ভাইসরয় ছিল লর্ড মিন্টো।
এরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলে একটা আইন চালু করে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কি অ্যাক্ট? কি অ্যাক্ট? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, মনোযোগ রাখবেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করেন, এটা একটা অ্যাক্ট চালু করেন যা মার্লে মিন্টো সংস্কার আইন নামেও পরিচিত। যে এই সময় এই আইনটা চালু হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা মার্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। তো কি হয় এই আইনে? আইনটা কি বলছে দেখো, এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায়, আইনসভা হচ্ছে এমন একটা সংস্থা যেখানে ভারতের বিভিন্ন আইন কানুন তৈরি হয় এবং আইন সংশোধন করা হয়। আইন তৈরি হয় এবং আইন সংশোধন করা হয়। কোথায় হয়? কোথায় হয়? আইনসভায় হয়, আইনসভায়। এবার কেন্দ্রীয় মানে হচ্ছে একদম ভারতের প্রধান আইনসভা, আর প্রাদেশিক মানে হচ্ছে বিভিন্ন রাজ্যের যে আইনসভা, এই দুটো। এই আইনসভাগুলোই ভারতীয়দের সদস্য সংখ্যা এবং অধিকার কিছুটা বৃদ্ধি করা হয়। এই আইনসভাগুলোতে ইংরেজদের সদস্যই বেশি ছিল, কিন্তু দেখো আইন তৈরি হচ্ছে ভারতের জন্য, সেখানে যদি ইংরেজদের সদস্য বেশি থাকে তাহলে কি করে হবে? এই আইনের মাধ্যমে ভারতীয় সদস্যদের সংখ্যা বাড়ানো হয়, যে ইংরেজদের সঙ্গে ভারতীয় সদস্যও থাকবে, ইংরেজদের সঙ্গে ভারতীয় সদস্যও থাকবে এবং অধিকার কিছুটা বাড়ানো হয়। এবং এটা এটা ভালো দিক। এবং দেখো এটা ভালো হলো, কিন্তু অন্যদিকে মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়। মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়। কিরকম? এই বলছি, এই যে আইনসভা, এখানে ভারতীয় সদস্য বাড়ানো হয়। এবার ভারতীয় সদস্য কিভাবে বাড়ানো হবে? নির্বাচনের মাধ্যমে। ধরো অনেকজন যেমন ভোট হয়, ভোটে দাঁড়ালো, এবার সাধারণ মানুষ ভোট দিল, যে ভোটে জিতলো সে ওই আইনসভার সদস্য হবে। এবার ভোটটা কি হয়, এখন ভোট কি হয়, সব ধর্মের মানুষ একসঙ্গেই ভোট দেয়। ভোট যে প্রার্থী হোক, তাকে হিন্দুও ভোট দিতে পারে, মুসলিমও ভোট দিতে পারে, সবাই দিতে পারে। কিন্তু এই ভোটটা হয় ধর্মের ভিত্তিতে, হিন্দুদের জন্য আলাদা প্রার্থী, মুসলিমদের জন্য আলাদা প্রার্থী, মুসলিমরাই মুসলিমদের প্রার্থী হবে। এবার এবার সেটা একাধিক হতে পারে। এইবার হিন্দুদের লোকেরা ওই হিন্দু প্রার্থীকে ভোট দেবে, সেখান থেকে নির্বাচন হবে, যে নির্বাচিত হয়ে জিতবে সে ওখানে থাকবে, আর মুসলিমদের যে জিতবে সে ওখানে থাকবে, ওই আইনসভায় থাকবে। এইবার ধর্মের ভিত্তিতে এটা করা হয়। এর ফলে কি হয়, হিন্দু মুসলিমের মধ্যে যে সাম্প্রদায়িক ভেদাভেদ সেটা আরো বেড়ে যায়, আর যেটাই ওদের উদ্দেশ্য ছিল, যে এইভাবে ভারতীয়দের অধিকার তো দেওয়া হলো, কিন্তু অধিকার দিয়ে আরো বেশি বিভাজন তৈরি করে দেওয়া হলো। তো এইভাবে যে সাম্প্রদায়িক এবং হিন্দু মুসলিম যে বিভাজনের বীজ, এটা রোপণ করা হয়। যে হিন্দু মুসলিম যে বিভাজনের যে বীজ, সেটা এখান থেকেই শুরু হয় এবং পরবর্তীকালে এটা ধীরে ধীরে বাড়ে, এবং পরবর্তীকালে তো ভারত পাকিস্তান আলাদা দুটো দেশ হয়, সেটা তো আলাদা পরে আমরা জানবো। তো এই ব্যাপারটা কিন্তু এখান থেকে একটা বীজ তৈরি হয়েছিল, এখান থেকে, এই মার্লে মিন্টো সংস্কার আইন থেকে। বোঝা গেল? তাহলে এখানে কি করা হলো, আইনসভায় ভারতীয় সদস্যদের সংখ্যা বাড়ানো হলো, এটা ঠিক আছে, এবং সেটা সাম্প্রদায়িক ভিত্তিতে করা হলো। মুসলিমদের জন্য আলাদা আসন বা আলাদা সংরক্ষণ করা হলো। তো এইভাবে এই দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা করা হয়। তো এই হচ্ছে মার্লে মিন্টো সংস্কার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই পর্যন্তই চ্যাপ্টার। ভালো করে বারবার রিভিশন করো এই চ্যাপ্টারটা এবং আগের চ্যাপ্টারগুলো, ঠিক আছে?